আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সুনামগঞ্জের হাওরের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, হাওড়াঞ্চলের বর্তমান অবস্থা এখন কেমন দেখছেন, আর কৃষকরা কি বলছেন? আদিবা, আপনি নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন একটু রৌদ্রোজ্জ্বল রোদ উঠেছে এবং আবারও হাওড় পাড়ের কৃষানীরা তারা ব্যস্ত হয়ে গেছেন। তো সকাল ৯টার পর থেকে সুনামগঞ্জে মেঘ বৃষ্টি এবং রোদের একটি লুকোচুরি খেলা চলছে হাওর পাড়ে। তবে এই দৃশ্য কতক্ষণ থাকবে সেটাই দেখার বিষয়, কারণ একটু পরে বৃষ্টি আসবে। আমরা কিছুক্ষণ আগে কৃষি অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন এখন পর্যন্ত ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আরও ৩২% ধান হাওরে রয়ে গেছে এবং হাজার ছাড়াবে এবং এরপরে যত দিন যাবে আরো বেশি হাজার কোটি টাকার উপরে এই হাওর অঞ্চলের মানুষের ক্ষতি হবে। আদিবা, আপনি জানেন হাওর অঞ্চলে একটি মাত্র ফসল গোলায় উঠে, ধান উঠে। যদি ধান ঘরে উঠে তাহলে সেখান চাল দিয়ে বছর শাক ভাত লতা কিংবা ডাল দিয়ে ভাত খান। কিন্তু এই ডাল ভাতে যখন হুমকিতে পড়ে, মানে ডাল ভাত খাওয়ার অধিকারে যখন তাদের হুমকি আসে, তখন আসলে এই অঞ্চলের দুঃখ কষ্টের আহাজারির শেষ থাকে না। এবং গত কয়েকদিন ধরেই আমরা এই দৃশ্যগুলি দেখছিলাম। তো হাওরের কৃষক যারা আছেন, হাওর নেতারা আছেন, যারা হাওর নিয়ে চিন্তা করেন, তারা বলছেন যে ভবিষ্যতে আগামী বছর যখন এই হাওরকে নিয়ে পরিকল্পনা করা হবে, বাদ দেওয়ার কথা উঠবে কিংবা সুইচ গেট দেওয়া উঠবে, এই অঞ্চলের যারা হাওরের কৃষক আছেন, বয়োজ্যেষ্ঠ যারা কৃষক আছেন, হাওরকে নিয়ে যারা চিন্তা করেন, তাদেরকে নিয়ে আসলে যেন পরিকল্পনা করা হয়। কোনো একটা নির্দিষ্ট অফিস কিংবা চেয়ার টেবিলে বসে যেন এই পরিকল্পনা না করা হয়, কারণ পরিকল্পনার কারণেই হাওরে হাহাকার হয়ে যায়। হাওরে অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে, সুইচ গেটের পর্যাপ্ত সুইচ গেট না থাকার কারণে এবং হাওরের নদী এবং হাওর খননের কারণে এবছর জলাবদ্ধতা হয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত যেটা ১,০০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এই অঞ্চলের হাওরের কৃষককে যদি বাঁচাতে হয় তাহলে তাদেরকে নিয়ে পরিকল্পনা করতে, তাদেরকে বাঁচিয়ে রাখলে সারা দেশ ভালো থাকবে। আদিবা, জানছিলাম হাওরের খবর। আবারও দেশের খবর। নির্বাচিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষায় নারী সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবেন। অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ সময় উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে করতে তারা তাদের ভূমিকা রাখবেন। আমরা আশা করি যে তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন। সরকারের চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্পগুলো সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বর্তমান সরকার যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত ও সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে কাজ করতে জেলা প্রশাসকদের সাথে আলোচনা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। চুক্তিতে ১৩১ বার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা বলা হয়েছে, যেখানে বাংলাদেশের কথা আছে মাত্র ৬ বার।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়েও রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এখানে বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার আইনের বাইরে ক্ষতি হয়, সাংবাদিকদের বিরুদ্ধে এমন কোনো কাজ হতে দেবে না। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন। কারাগারে আটক সাংবাদিকরা অপরাধী এই মর্মে বিগত সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। মূলত ফ্যাসিবাদ আমলে গণতান্ত্রিক সংগ্রামের উপরে যে অত্যাচার ও নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার বিষয়ে তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব বিষয়ে যেহেতু বিএনপি সরকার যুক্ত নেই, তাই তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছে। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে আইনের বাইরে কারোই কোনো ক্ষতি আমরা হতে দেব না। দেশে একীভূত হওয়া 5টি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। অবিলম্বে গ্রাহকদের আমানত ফেরত দেয়া সহ বিভিন্ন দাবি মেনে নেওয়া না হলে আরও কঠিন কর্মসূচি পালনের হুমকি দেন গ্রাহকরা। সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে একীভূত হওয়া 5টি ব্যাংকের আগ্রাবাদের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দেন গ্রাহকরা। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে বিক্ষুব্ধ আমানতকারীরা ব্যাংকগুলোর কর্মকর্তাদের শাখা থেকে বের করে দিয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন আমানতকারীরা। রাঙামাটির কাপ্তাই হ্রদ এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতে কিছুটা পানি বাড়লেও এর কোনো প্রভাব পড়েনি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে। হ্রদে প্রয়োজনীয় পানি না থাকায় কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি বর্তমানে বন্ধ রয়েছে। সচল থাকা একমাত্র ইউনিটটি থেকে মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই কেন্দ্রে 5টি ইউনিটে সর্বোচ্চ 242 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র 2 নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এবং হ্রদে পানির স্তর না বাড়লে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না। ঢাকা লিগ শুরু হওয়ার প্রথম দিনেই সামনে আসলো অব্যবস্থাপনা। উদ্বোধনী অনুষ্ঠান সকাল 8:30টায় শুরু হওয়ার থাকলেও তা অনুষ্ঠিত হয় প্রায় 1.25 ঘন্টা দেরিতে। গত কয়েকদিনের বৃষ্টিতে এই হাল বলে দাবি বিসিবির। যদিও অপর্যাপ্ত প্রস্তুতি মাঠে ঠিকমতো খেলা গড়াতে দেয়নি। নিলয় মজুমদারের রিপোর্ট। রোদ আছে, আলোরও তেমন সমস্যা নেই। মাঠে আছেন আবাহনী লেপার্ডের খেলোয়াড়রাও, অথচ নির্দিষ্ট সময় মাঠে গড়ায়নি খেলা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট মাঠে নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরেও খেলা শুরু না হওয়ার কারণ ছিল বোলিং রান আপের জায়গায় বৃষ্টির পানি। অনেক ঘটনার পর গড়ানো প্রিমিয়ার লিগের শুরুতেই যা জন্ম দিয়েছে প্রশ্ন। অনেক আগে আমরা দেখতাম যে এরকম এই অবস্থায় খেলাটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমরা খেলোয়াড়দের ব্যাপারে অনেকে রিস্কটা নেওয়ার আমরা সমীচীন মনে করছি না, বিধায় কিন্তু একটু ডিলে করছি। বাট ফরচুনেটলি আমরা শুরু করতে পারছি, এটা হলো বড় কথা।
উদ্বোধনী অনুষ্ঠানও মাঠে গড়ায়নি সময় মতো। সকাল 8:30টার জায়গায় তা শুরু হয়েছে প্রায় 2.25 ঘন্টা দেরিতে। বিসিবি সভাপতি তাইম ইকবালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। আরও রেনি সিজন আসতো, আরও কিছু আসতো, ঠিক এইগুলা জিনিস মাথায় রেখে কিন্তু প্রথমবারের মতো লিগ স্টেজেও প্রতিটা ম্যাচে আমরা রিজার্ভ ডে রেখেছি, সো দ্যাট আমরা যতটুকু মিনিমাইজ করতে পারি। অ্যাপোলজিস যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো বা কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি, সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। শুধু ঢাকা আবাহনী লেপার্স ম্যাচ নয়, আবহাওয়ার কারণে নির্ধারিত সময় শুরু হতে পারেনি আসরের অন্য ম্যাচগুলো। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।